কখন থেকে ডাকছি, রেসপন্স দিতে এতক্ষণ লাগে? দরজা খুলুন। না, আমি বিজি আছি, তাই দরজা খুলতে পারবো না। বাচ্চামো করবেন না পৃথা, দরকার আছে বিধেই দরজা নক করেছি, সেটা আপনাকে বুঝতে হবে। ধ্যাত বলেই বিরক্ত মুখে পৃথা দরজা খুলে মাথা বের করে কেবল ওকে জিজ্ঞাসা করবে এমন সময় আদিল বেশ জোর করেই রুমে ঢুকলো। তারপর দরজা বন্ধ করে দিয়ে বলল, কতবার আপনাকে ডেকেছি জানেন? এটা কি হলো? কারো অনুমতি না নিয়ে রুমে ঢোকার মানে এটা কোন ধরনের অসভ্যতা? তোমাকে কি নতুন করে সভ্যতা শেখাতে হবে? আদিল নিজেও লজ্জিত তারই কাছে, কারণ পৃথার শরীরে শুধু টাওয়া জড়ানো। আদিল মাথা নিচু করে বলল, সরি, ভেবেছিলাম আপনি রাগ করে ইচ্ছে করে দরজা বন্ধ করে রেখেছেন, তাই। পৃথা চট করে আদিলের হাউস লং কোট গায়ে জড়িয়ে তেতে উঠে বলল, দরজাই তো বন্ধ করেছি, সুইসাইড টোর করতে যাইনি। শারাপ, সবসময় এসব কথা বলে কেন আমাকে কষ্ট দেন? আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে। কথাগুলো বলে আদিল কিছুক্ষণ চুপ থেকে পৃথার দিকে চেয়ে আবার ঠান্ডা গলায় বলল, আপনার শরীর কি খুব খারাপ? তাহলে আমি এখানে আপনার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আমাকে নিয়ে তোমায় এত ভাবতে হবে না। আজ রাতে আর খাবো না। এমনি অনেক ভারী খাবার খাওয়া হয়েছে দিনে, সেটারই লোড নিতে পারছি না। আর হ্যাঁ শোনো, আমি ঘুমোবো, তাই আমার ঘুম ভাঙানোর চেষ্টা একদমই করবে না। মাথা নাড়িয়ে আদিল আবার লজ্জিত স্বরে বলল, আচ্ছা। তারপর রুম থেকে বের হয়ে গেল। পৃথা এবার হাফ ছেড়ে বাঁচল। ও দ্রুত পোশাক পরে নিয়ে বিছানায় গেল। বিছানা এতক্ষণে ওকে টানছিল, শোয়ার সাথে সাথে সে ঘুমকে আপন করে নিল। পৃথা ঘুমিয়ে পড়ল। রাত 11টা বাজে। বাসার মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আদিল পৃথাকে ঘুমন্ত অবস্থায় করে করে বাসার বাহিরে আনলো। এর ভেতর পৃথা একবার নড়ে উঠেছিল। চোখ মেলাতে পারছে না মেয়েটা। ঘুম তাকে প্রায় আচ্ছন্ন করে ফেলেছে। সে বুঝতে পারছে তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো কথা বলতে পারল না। ওকে গাড়ির সিটে শুয়ে দিয়ে নিজেও বসল আদিল। তারপর পৃথার মাথা পরম যত্নে নিজের কোলে নিল। শিহাবুদ্দিন সাহেব আরুকে কোলে নিয়ে আসে। রাত এত হলো, আরুর চোখে ঘুম নেই। মালাকে প্রচুর ডিস্টার্ব করছিল, তাই ওকে বাহিরে এনেছে শিহাবুদ্দিন। তিনি আদিলের কাছে গিয়ে মাথা নেড়ে কপালে চুমু খেয়ে বলল, বাপ পৌঁছে একটা কল দিও, তাছাড়া দুশ্চিন্তায় চোখে ঘুম আসবে না। বাবা নিজের খেয়াল রাখবেন আর বেশি ড্রিঙ্ক করবে না বলতেই আরও ওর বাবার দেখা দেখি আদিলের মুখে দুহাত বাড়িয়ে আদর করতে লাগলো। ব্যাপারটা খুব ভালো লাগলো আদিলের। ভাইয়াকে হাত নেড়ে টাটা দাও মা বলতেই বাবার কথায় খিলখিলিয়ে হেসে হাত নাড়িয়ে নাড়িয়ে টাটা বলল ছোট্ট আরু। শিহাবুদ্দিন গাড়ির ড্রাইভারকে বলল, দেখে শুনে নিয়ে যাস। বৌমা ঘুমাচ্ছে, তাই আস্তে গাড়ি চালাস, দেখিস ঘুম যেন না ভাঙে। অবশেষে বাবাকে বিদায় জানিয়ে আদিলদের গাড়ি রওনা দিল। আদিল পেছন দিক হাত বাড়িয়ে ইশারা করে বাবাকে বাসায় যেতে। শিহাবুদ্দিন সাহেব ছলছল চোখে চেয়েই রইল গাড়ির দিকে। বাবা তোমাকে দূরে থাকতে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কি করব বলো? শত্রুর অভাব নেই আমাদের। যদি ক্ষতি হয় তোমার, এই ভয়ে তোমাকে দূরে দূরে রাখি। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। গাড়ি কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে হারিয়ে যায়। মেয়েকে বুকে জড়িয়ে শিহাবুদ্দিন বাড়ি ফেরে। গাড়ি বড় রাস্তায় ওঠার আগেই কেউ একজন গাড়ি থামানোর ইশারা করলো। ড্রাইভার ভীত কণ্ঠে বলল, ড্রাইভারের কথায় আদিল সামনের দিকে চেয়ে বলল, গাড়ি থামান। হাসানের প্রায় গা ঘেঁষেই গাড়ি থামলো। আদিল জানালার গ্লাস খুলেই ভেতরে লাইট জ্বালালো। হাসান যেন হুমড়ি খেয়ে পৃথাকে দেখতে জানালা দিয়ে উকি দিল। কি নিশ্চিন্তে মেয়েটা তার স্বামীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। এমন দৃশ্য দেখেও কলিজায় শান্তির অনুভব হয়। হাত দিয়ে তার ঘুমন্ত মেয়েকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আদিল সেটা বুঝতে পেরে গাড়ির ডোর খুলে দিতে হাসান এসে পৃথার মাথা ছুঁয়ে দিল পরম আদরে। তারপর কোনো কিছু না বলে হনহনিয়ে পিছন রাস্তা দিয়ে চলে গেল। আদিলের সাথে কথা বলার প্রয়োজন বোধটুকুও মনে করল না। মেয়েকে এক নজর দেখার জন্যই যেন জনমানব শূন্য রাস্তায় দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে। আদিল স্তব্ধ হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ডোর বন্ধ করে ড্রাইভারকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। হাসান একটা বড় গাছতলায় এসে দাঁড়িয়ে পড়ে। এবার সে শব্দ করে কান্নায় ভেঙে পড়ে। তার কান্না দেখার মতো কেউ নেই। এমন সময় দূর থেকে কয়েকটা টর্চের আলো বকুলতলার দিকে এগিয়ে আসছে। হাসানের বেশ সন্দেহ হয়, তাই চোখটা মুছে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। 7 জনের একটা দল বকুলতলায় এসে দাঁড়ায়। বস্তা ঘাড়ি থেকে নামিয়ে একজন বলল, শালা যা জ্বালিয়েছে না, ওকে তো আজ ফুটিয়ে ফুটিয়ে মারবো। এমন কথা শুনে হাসানের অন্তরাত্মা কেঁপে উঠল। কোন খুনে সে সাক্ষী হতে চলেছে? এতজন মানুষের সাথে সে পেরে উঠবে না। ফোনটাও নিয়ে আসেনি যে কাউকে কল দিয়ে জানাবে। এমন ভাবনার মাঝেই ফাঁস করে গরু জবাই করার মতো একটা শব্দ হয়। ভয়ার্ত চোখ দুটো সামনের দিকে তাকিয়ে দেখে একটা শরীর 2 হাতে মাটি খামচে ধরছে বাঁচার আশায়। তারপর বড়ি কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে যায়। কি নৃশংস হত্যাযজ্ঞ, যা দেখে পথিক তার মাথা পা থামাতে বাধ্য হবে। একজন এসে মৃত লাশের ওপর দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে চেক করে সে মারা গেছে কিনা। অন্যজন ধারালো চাকু দিয়ে বডি শুধু ফুরেই গেল।
তার যেন রাগ মিটছে না মৃত ব্যক্তির ওপর হতে। এই চল, অনেক হয়েছে বলে তাকে টেনে বুড়ি ওখানেই রেখে চলে গেল অন্য পথে দিয়ে তারা। হাসানের জন্য দম বন্ধ হয়ে আসে। সে কি করবে কোনো হুঁশ পায় না। এখানে থাকলে সে নিজেও ফেঁসে যাবে, তাই প্রাণপণে পাথর ভাঙে ছুটতে লাগলো নিজের বাড়ির পথে। কিন্তু হাসান জানতো না সেই বড়িটা তার কোনো এক আপনজনের, যার শরীর কিনা ওই রাস্তায় লুটোপুটি খাচ্ছে। শরৎ ঋতুর এক উজ্জ্বলময় ভোর। খানিক বাদে সেই ভোরকে ডিঙিয়ে আবছা কোমল আভার দেখা মিলছে। আকাশকে আলোকিত করে বাঁধ ভাঙা আলো ধরিত্রীর বুকে আশ্রয় খোঁজার প্রস্তুতি নিচ্ছে। ঘাস ফড়িংয়ের দেহ নিংড়ে যেন নীল রঙে রেঙেছে আকাশ। সাথে শিমুল তুলার মতো খণ্ড খণ্ড শুভ্র মেঘ নভমণ্ডলকে আপন করে ইচ্ছামতো ছুটে চলছে দিক দিগন্তে। তারই নিচে পেয়ারা নোনা গাছের পাতায় সবুজের সমারোহ। কবির ভাষায় চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। প্রভাত আলোর মধ্যে তারারা মুখ লুকালেও একটি তারা এখনও অম্লান পাড়াগার বাসর ঘরের সরজ্জ নববধূর মতো একাকী বসে রয়েছে আকাশের নিজের আসন গেড়ে। দেখতে মিশরীয় রমণীর চেহারার মুখ তার মতো উজ্জ্বল, অথচ একাকিত্ব বিশিষ্ট। এমন আধো উজ্জ্বল ভোরে আদিলদের প্রাইভেট কারটি যমুনা সেতুর পশ্চিম পাড়ের টোলে এসে দাঁড়ায়। ড্রাইভার পকেট থেকে কচকচে 500 টাকার নোট দিয়ে রসিদ নিয়ে পকেটে পুরে গাড়ি টান দেয়। সেতুকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে শুরু করে গাড়ি। সেই রাত 4টার দিকে পৃথার একবার ঘুম ভেঙেছিল। আদিল অবশ্যই তাকে ডেকেই তুলেছিল ব্যক্তিগত কাজ সারার জন্য। গাড়ি থেকে নেমে ঘুম ছড়ানো কণ্ঠে পৃথা প্রশ্ন ছিল, আমরা কোথায় যাচ্ছি? তাতে আদিলের সংক্ষিপ্ত জবাব ছিল, ঢাকায় ফিরছে তারা। তারপর পৃথা গাড়িতে উঠে আবার ঘুমিয়ে পড়ে। গাড়ি ভুয়াপুর ক্রস করে ঢাকার উদ্দেশ্যে পথ চলতে লাগলো। আদিলদের বাসায় যাওয়ার পথে একটা বস্তি পড়ে। সকালের পাখির ডাকে ছেলেমেয়েরা ঘুমের সমাপ্তি টেনে উঠে পড়েছে। রাস্তার ধারে এক ঝাঁক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। আদিলের সাথে এই ছেলে মেয়েদের খুব নিবিড় একটা সম্পর্ক রয়েছে। আদিল এই জায়গায় খুব একটা দাঁড়ায় না, কিন্তু যাওয়া আসার পথে খুব চমৎকার একটা কাজ করে থাকে। গতবার পৃথা থাকার কারণে এদের জন্য কিছু করতে পারেনি, তাই গত রাতে এদের দলের বড় ছেলেটা মারুফকে কল দিয়ে জানিয়েছিল সকাল 6টা থেকে 7টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার জন্য। তাই সবাই দাঁড়িয়ে আছে শুধু আদিল আসার অপেক্ষায়। বস্তির কাছে এসে গাড়ি থেমে গেল। ড্রাইভার বের হয়ে পেছনে মালপত্র রাখার জায়গা থেকে চকলেটের ঝুড়ি বের করে ওদের হাতে দিলে গাড়িতে উঠে পড়ল। তারপর স্টার্ট দিতে একটা ছেলে চিৎকার দিয়ে বলে উঠল, ভাইয়া আসেনি? ড্রাইভার কোনো কথা না বলে মুচকি হেসে গাড়ি টান দিল। আদিল পেছন ফিরে ওদের হাসি মাখা মুখগুলো দেখে প্রচণ্ড শান্তি অনুভব করলো। পৃথা ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে, তাই ওদের সাথে দেখা করা বা কথা বলার দুটোর সুযোগই হয়ে ওঠেনি। কিছুটা দূরে এসে আদিল সামনের দিকে চেয়ে আবার চোখ ফেরালো পৃথার দিকে। পৃথার কপরে পড়ে থাকা চুল আলতো করে নাড়িয়ে গালে কয়েকটা ভালোবাসার পরশ মাখিয়ে দিল আদিল। তারপর নিজেও সিটের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। বাসার গেটের সামনে এসে গাড়ির হর্ন বাজতেই পৃথার ঘুম ভেঙে যায়। সে চোখ মেরে চেয়ে দেখে আদিল সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এরপর দারোয়ান গেট খুলে দিতেই গাড়ি বাসার ভেতর ঢুকলো। তারপর গাড়ি পার্কিং করে ড্রাইভার বলে উঠল, আদিল, জেগে আছো? আদিল চোখ বন্ধ করেছিল এতক্ষণ ধরে। ড্রাইভারের ডাকে তার চেতনা ফিরল। আদিল নড়ে উঠতেই পৃথা চোখ বন্ধ করে ভেটকি মেরে পড়ে রইল। অতি সাবধানে পৃথাকে কোলে করে নামিয়ে সোজা লিফটের মধ্যে ঢুকলো। ওদিকে ড্রাইভার অন্য সব মালপত্র বের করতে ব্যস্ত হয়ে পড়ল। নিজের ফ্ল্যাটে এসে বেশ চমকে গেল আদিল, কারণ দরজা খোলা। সে দরজা পেরিয়ে ওই অবস্থায় ডাইনিংয়ে ঢুকেই আরও চমকিত হয়ে যায়। তার দাদি মাজেদা বেগম দাঁড়িয়ে রয়েছে। আদিল বেশ অবাক হয়ে বলল, দাদি তুমি তুমি কখন আসলে? মাজেদা বেগম সেই কথার জবাব না দিয়ে বললেন, ভালোই তো দেখছি, বউ সোহাগী তুই। আদিল পৃথাকে ওর নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর ভান ধরে থাকতে হবে না, এবার উঠে পড়ুন। আমি ভালো করেই জানি আপনি জেগে আছেন। স্ট্রেঞ্জ। এত ডাকাডাকির পরও পৃথা বিছানা থেকে উঠল না, বরং আদিলের কথা গায়ে না মেখে পাশ ফিরে বুঝিয়ে দিল পৃথা সে এখন উঠছে না। আদিল এমন বেগতিক দেখে দীর্ঘশ্বাস ফেলতেই মাজেদা এসে হাজির হলো। সে আসতেই পৃথা নড়াচড়া বন্ধ করে দিল। দাদিকে দেখে আদিল আবারও জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে আসলে? হেলিকপ্টারে করে আসলাম, তোর সমস্যা? খামোখা আমার সমস্যা হবে কেন? তাহলে চুপ থাক। রাগের সাথে কথাগুলো বলল মাজেদা বেগম। দাদির ব্যবহার বড্ডই অচেনা লাগলো আদিলের। সে এটাকে পাত্তা না দিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল। আদিল ওয়াশরুমে যেতেই পৃথা বিছানা থেকে উঠে পড়ল। তারপর ড্যাব ড্যাব করে মাজেদা বেগমকে দেখতে লাগলো। আদিলের দাদি পৃথার সাথে কোনো কথা বলল না।
পৃথা কিছু বলতে চেয়েও আর বলল না, কারণ তার চেহারা দেখে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারল না পৃথা। কিন্তু বিয়ের দিন তো তাকে এমন দেখায়নি, বরং বেশ হাসি খুশি ছিলেন তিনি। কিন্তু আজ এমন ব্যবহার কেন? পৃথা আলমারির কাছে গিয়ে আগে সেটা চেক করলো, কোথায় কোথায় তার কাপড় রাখা যায় সেটা দেখে মাজেদা বেশ ক্ষিপ্ত হয়েই বলল। আদিলের ব্যক্তিগত জিনিসপত্রের হাত দিচ্ছিস কেন? মাজেদা বেগমের এমন প্রশ্নে পৃথার জবাব। দিল আমার স্বামীর জিনিস, আমি হাত দিব না দিব না সেটা একান্তই আমার ব্যাপার। আপনি বাইরের লোক হয়ে কেন এইসব প্রশ্ন করবেন? আর শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে নাক গলানো আমার মোটেও পছন্দ নয়। পৃথার এমন জবাবে মাজেদা বেগমের ঠোঁটের চিলে কোঠায় হাসি ফুটে উঠল। তিনি হাসতে হাসতে বললেন। আমি তো মজা করেছিলাম তোর সাথে। বলেই মিষ্টি একটা হাসি দিল পৃথা। তারপর আদিলের সমস্ত কাপড় একদিকে গুছিয়ে রুম থেকে বের হয়ে নিজের লাগেজ এনে কাপড় গুছিয়ে রাখল। মাজেদা বেগম আদিলের বের হওয়ার অপেক্ষায় বসেছিল। পরে আদিল এলে ওর দাদি বলে, খান্নাস একটা বউ পাইছিস তুই, কোনো কথার জবাব না দিয়ে ছাড়ে না। এখানে কেন এসেছো? আগে সেই কথা বলো। আমি আসতে চাই নাই, তোর বাপ জোর করে পাঠিয়ে দিয়েছে। বললাম আদিলের বউ হয়েছে, সেই সব দেখে শুনে রাখবে। কিন্তু না, বেটার বউয়ের তার বিশ্বাস নেই, তাই আমাকে পাঠালো। তোর দাদা 2 দিন বাদে আসবে। এসে ভালো করেছো। আমি ঘুমোবো, তুমি গিয়ে পৃথাকে সব কিছু দেখিয়ে দাও, তারপর রিল্যাক্স করো, কারণ পৃথা সব কাজ পারে। ও, তোর বউ যা ঝাঁঝালো, ওর কাছে যেতেই ভয় হয়। যা দরকার কাজের বেটি এলে বুঝে দেবনি। আমি অকারণে ওর কাছে যাচ্ছি না। কি উল্টাপাল্টা কথা বলছো? বলে আদিল পৃথার নাম ধরে বেশ জোরেই ডেকে উঠল। তাতে পৃথা এসে রুমে দাঁড়াতে আদিল ওর দাদি দুজনেরই গলা শুকিয়ে গেল, কারণ পৃথা চিৎকার চেঁচামেচি মোটেও পছন্দ করে না। তাই এমন চিৎকার ওর মাথা বেশ গরম হয়ে যায়। আজ নাতি আর দাদি দুটোরই গলার রব স্লো করে ছাড়বে। মাজেদা আদিলের কানে ফিস ফিসিয়ে বলল, এই জল্লাদনির জন্য এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলি? এখন তো দেখছি তোর কপালে দুঃখ আছে ভাই। 1 যুগ পার হয়ে যাবে, তবুও ওর কাছ থেকে সন্তান আদায় করতে পারবি না। আপনারা এভাবেই বুঝি গলার দাপট দেখান? বেশ সময় নিয়ে এই কথাটা বলল পৃথা। মাজেদা বেগম ভয়কে বুকে জড়িয়ে ধীর পায়ে রুম থেকে বের হয়ে গেলেন। আর আদিল ওর আলমারি খুলে পোশাক নিতে গিয়ে দেখে সব কিছু বিশৃঙ্খল। সে প্রশ্নকাতর চোখে পৃথার দিকে চাইতেই পৃথা ওর কাপড় দেখিয়ে দিয়ে বলল, ওখানে তোমার সব কাপড় চোপড় রয়েছে। আদিল কেবল কাপড়ে হাত দিয়েছে এমন সময় পৃথা আনমনে বলে উঠল, এই কিছুটা তো লাজ লেহাজ করবে না কি? শুধু টাওয়াল পরে দুটো নারীর সামনে দাঁড়াতে লজ্জা করে না তোমার? আদিল কাপড় নিয়ে পৃথার কাছে এসে দাঁড়ালো। তারপর মুচকি হেসে বলল, বাসা আমার, ঘর আমার, বউ আমার, তাহলে এখানে লজ্জা আসার প্রশ্ন আসে কোত্থেকে? আগেও এই নিয়ম চলছিল, এখনো চলবে। আমার মনে হয় আরো বেশি করে চালানো উচিত। কথাগুলো বলেই আদিল দরজা বন্ধ করে এসে ওর সামনেই চেঞ্জ করতে লাগলো। সেটা দেখে পৃথা চোখ দুটো রসগোল্লার মতো করে কথায় আবেগ মিশিয়ে মৃদু স্বরে বলল, এসব কি হচ্ছে? দরজা বন্ধ করে দিলে কেন? দাদি কি ভাববে? দাদি কি মনে করবে জানি না, তবে দাদির সন্দেহ প্রকাশ করেছে আগামী 12 বছরও নাকি আপনার কাছ থেকে বাচ্চা আদায় করতে পারবো না আমি। আপনি ভাবতে পারেন দাদি আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলেছে? এটা কি মানা যায় বলেন? এমন কথা শুনে পৃথা খানিকটা লজ্জা পেল, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে বলল, উনি তো ঠিকই বলেছেন। 12 কেন, সারা জীবনেও সেটা সম্ভব নয়। এতে আদিলের মনক্ষুণ্ণ হলো কিছুটা। মনের ভেতর চাপা রাগের অনুভূতি মিশিয়ে পৃথার ওপর চড়াও হলো। পেছন থেকে ওর হাত দুটো শক্ত করে ধরে নিজের বুকের ভেতর টান মেরে ওকে আনলো। সময় ব্যয় করতে আদিল মোটেও পছন্দ করে না। মুহূর্তে পিঠের ওপর থেকে দুগাছি চুল সরিয়ে কাঁধে লাভ বাইটের চিহ্ন এঁকে দিয়ে আদুরের স্বরে বলে উঠল, আমি আপনার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আপনার রাগ ও জেদ গুরুত্ব পেয়ে থাকে। তবু একটা প্রশ্ন থেকেই যায়, বেলা শেষে আমাকে ছাড়া কি আপনি থাকতে পারবেন? আদিলের আচরণে শির দ্বারাবে হিমশীতল সমীরণ বয়ে গেল পৃথার অঙ্গে। মন বলছে আরও কিছুক্ষণ এভাবে ভালোবাসার খুনসুটি চলুক ওদের মধ্যে। কিন্তু পরক্ষণেই মনের ভেতর যে দেশে হানা দিয়ে সব কিছুর বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেয়। চাপা রাগ মিশ্রিত কণ্ঠ বাধা দিতে চায় আদিলকে, কিন্তু কোনো বাধাই মানতে চায় না আদিল। নিজের ঠোঁটের খায়েশ মিটিয়েই তবে পৃথা ছাড় পায় ওর কাছ থেকে। এতে পৃথা ওকে কিছু না বলে বেশ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। এটা পৃথার গ্রিন সিগন্যাল ভেবে নেয় আদিল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আদিল নিজের মনকে বোঝায়, ওহে মন, খুব শীঘ্রই সেই সময় আসবে যখন তুমি এই আদিলকে আর কোনো অভিযোগই করতে পারবে না। 12 বছর কেন, মাত্র ক্ষণিক সময়ের ব্যবধানে আপনাকে আমার কাছে আনতে বাধ্য করব। আমার মন বলে
পৃথিবীতে ভালোবাসতে পারার মতো সুখ আর কোথাও নেই। গ্রামে একটা নয়, সাথে আরো 2টো লাশের সন্ধান পাওয়া গেছে আলাদা আলাদা জায়গা থেকে। শ্মশানঘাটের কাছেই চৌকিদার মানান ইসলাম, গ্রামের চা বিক্রেতা কুদ্দুস মিয়ার লাশ মিলেছে একটা ইটভাটার কাছেই। আর সবচেয়ে হৃদয় বিদারক মৃত্যু ঘটে পৃথার বড় মামা পঙ্কজ রহমানের। তার মাথা শরীরের কাছ থেকে কিছুটা দূরে পাওয়া গেছে। পঙ্কজ রহমানের শরীরে সবচেয়ে বেশি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে দেখেই বোঝা যায় কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। একসাথে 3টা হত্যাকাণ্ড গ্রামসহ আশেপাশের এলাকা পর্যন্ত কেঁপে উঠল। ভয় ঘর ছেড়ে বের হওয়া দায় হয়ে পড়ল। গ্রামে যেন শোকের ছায়া নেমে এলো। গ্রামের বৃদ্ধ জোয়ান বাচ্চারা এমন কেউ নেই তারা ভয় পায়নি। এই কোন কালো ছায়া তাদের জীবনে নেমে আসতো। তাদের জানা নেই এর পরের টার্গেট কে হবে। রাতে হাসান বাসায় এসেই রিতার নাম ধরে ডেকে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর থেকে সে জ্বরের ভীষণ কাতর। কী কারণে তার এমন হাল হলো সেটা কেউ জানতে পারল না। কিন্তু সকালে যখন শুনল পৃথার মামা খুন হয়েছে তখন তার বুকটা কেঁপে উঠল। সে বিশ্বাসই করতে পারল না রাতে পড়ে থাকা মৃত বডিটি পৃথার মামার। রুম থেকে যখনই সবাই বিদায় নিল তখন হাসান অঝরে কান্না করতে লাগলো। এখন তার নিশ্চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। সে জ্বর গায়ে উঠে শার্ট পায়ে জড়িয়ে পৃথার নানার বাসার উদ্দেশ্যে রওনা হলো। মোটরসাইকেলে যেতে 15 মিনিটের পথ। বেশ দ্রুতই শ্বশুর বাসায় পৌঁছালো হাসান। পুরো বাসায় তখন শোকের মাতাম চলছে। ভালো মানুষ বাসায় থেকে বের হয়ে গেল আর এখন লাশ হয়ে ফিরল। পুরো রাত কম খোঁজাখুঁজি করেনি তারা। পরে পাশের গ্রাম থেকে খবর আসে কারা যেন পঙ্কজকে জবাই করে বকুলতলায় ফেলে রেখেছে। কোনো প্রমাণ নেই এই 3টা খুন কি করে হলো। পঙ্কজের ছোট মেয়েটার দিকে চোখ পড়তেই হাসানের হৃদয় কেঁদে উঠল। সে কি ডিসিশন নিতে চাচ্ছিল? একটা ভুল পদক্ষেপে তার পুরো পরিবার ধূলিসাৎ হওয়া থেকে কিছুতেই পার পাবে না। সে স্পষ্ট কারো মুখ দেখেনি, প্রমাণ করতে পারবে না কারা এসব কাজ করেছে। তাছাড়া শ্বশুরবাসার কারোর সাথে তার তেমন ভালো কোনো সম্পর্ক নেই। তার পাল্টা খুনের দায় হাসানের উপর ফেলতে তারা দুবারও ভাববে না। তাই হাসান তাতে দাঁত চেপে চুপ হয়ে থাকে। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেয় সে। কিন্তু তবুও সে মনে মনে কিছু করার একটা নীল নকশা আঁকে। দুপুর 2টার দিকে আদিনের ফোন বিকট শব্দে বেজে ওঠে। ঘুমন্ত আদিনের ঘুম ভাঙানোর জন্য এই শব্দই যথেষ্ট ছিল। চোখ বন্ধ অবস্থায় সাইডের হাইবেড বক্সের ওপর হাত রে ফোনটা নিয়ে চোখ মেলে চেয়ে দেখলো তার বাবার কল। দ্রুতই কল রিসিভ করলো। আদিল হ্যালো বলতেই শিহাবুদ্দিন তার ছেলেকে পৃথার মামার মার্ডার হওয়ার কথা জানালো। আদিল আর এক মুহূর্তও দেরি করে না, দ্রুত ফ্রেশ হয়ে এসে বাইকের চাবি আর হেলমেট নিয়ে কাউকে কিছু না বলে বাসা হতে বের হয়ে যায়। বাপ, এই মার্ডারের ঝামেলা আমার উপর এসেছে, কারণ একটা ডেড বডি আমাদের ইটভাটার খুব কাছেই পাওয়া গেছে। জানি না পরিস্থিতি কোন দিকে যাবে, কিন্তু শত্রুপক্ষ এবার আদা জল খেয়ে আমার পিছে লেগেছে। তুমি এখনই একবার আমার বন্ধু সত্যনারায়ণের সঙ্গে দেখা করো, যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই নেবে। তুমি দেরি করো না বাপ, ফোনে সব কথা বলা যায় না। আর শোনো, প্রীতাকে ওর মামার কথাটা বলো না, মেয়েটা অনেক কষ্ট পাবে। পরে ধীরে সুস্থে বলো। তাছাড়া ও এখানে আসতে চাইবে, যেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠবে। আদিলের দাদি নামাজ পড়ছিল আর পৃথা কাজের মেয়ের সাথে রান্না করে। জোরে দরজা খোলার শব্দ শুনে পৃথা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দেখে আদিল বাইক নিয়ে বাসা হতে বের হয়ে যাচ্ছে। ব্যাপারটা বেশ বিষণ্ণ লাগে পৃথার। যাওয়ার আগে অন্তত বলে যেতে পারত। খারাপ লাগা এসে পৃথাকে জাপটে ধরল। সে দ্রুত এসে রান্নাঘরে ঢুকল। কিছুক্ষণ পর ও ঘর থেকে মাজেদা বেগমের উচ্চস্বরে আওয়াজ ভেসে আসছে। হয়তো কারোর সাথে কথা বলছেন ফোনে। পৃথার সমবয়সী কাজের মেয়ে নাসিমা চাপা গলায় বলে উঠল, মন কইছে আপন বেডার লগে কথা কইছে দাদি, মাঝে মাঝে এমন বাচ্চিং হয় তাগো মন্দে। আপনার কাজ শেষ হয়েছে? বলতেই নাসিমা আর কিছু বলার সাহস পেল না। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দাদিকে ডাকতে গেল পৃথা, কিন্তু গিয়ে সে প্রচণ্ড শখ খেল। মাজেদা বেগম কান্না করছেন গুনগুনিয়ে। পৃথা আগ বাড়িয়ে গিয়ে বলল, কি হয়েছে দাদি, কাঁদছেন কেন? পৃথার কথা শেষ না হতেই মাজেদা বেগম বেশ কিছু কঠোর কথা শুনিয়ে দিল পৃথাকে। কোনো রূপে ভুলে আমার নাতনি এই যে অপয়া মেয়েকে বিয়ে করেছে তা আল্লাহ ভালো জানেন। বিয়ের দিন থেকে একটার পর একটা ঝামেলা বাঁধিয়েই চলেছে। আর আমার ছেলেটাকেও বলি, বারবার নিষেধ করেছি শত্রুর মেয়েকে ঘরে তুলতে না। আমার কথা শুনবে কেন? আমি যে তার খারাপ চাই। এখন নে সামাল দে শত্রুকে ঘরে তোলার পরিণতিকে। মানা কথা শোনে না সে। পৃথা বুঝতে পারছে না কি ঘটনা ঘটে গেছে। খোলসা করে কিছুই বলছে না দাদি, কিন্তু ওনার কঠিন কথাগুলো বুকে এসে তীর বদ্ধ হতে লাগলো।
কাজের মেয়েটা এসে পৃথাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বলল, বাড়িতে মনে হয় ঝামেলা হইছে ভাবি, তাই তিনি গোসা করছেন। এই সময় তার কাছে যায়েন না, পরে সব ঠিক হইয়া যাইব। এতটুকু আঘাতে চোখের পানি বা মন খারাপ করার মতো মেয়ে পৃথা না। তাই কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে গা এলিয়ে দিল। আর ভাবতে লাগলো কি হয়েছে যার জন্য দাদি এমন কটু কথা শোনালো। রাত 9টা বাজে। বৃষ্টির পানি মাথায় নিয়ে বাসায় ফিরল আদিল। বাসায় ঢুকেই বুঝতে পারো বেশ নীরবতায় ডুবে আছে তার ফ্ল্যাটটি। ডাইনিং রুমে আলো জ্বালিয়ে দাদিকে ডাক দিল আদিল। আদিলের ডাকে শোয়া থেকে ধর্মরিয়ে উঠে বসল পৃথা। সন্ধ্যার পরে কাজের মেয়ে নাসিমা তার বাসায় চলে গেছে। তারপর থেকে রুমের আলো নিভিয়ে শুয়েছিল পৃথা। কিছু তো একটা হয়েছে এই ভেবেই রুম ছেড়ে দ্রুত ব্যালকনিতে চলে গেল, যাতে আদিল রুমে এসে পৃথার মরির মুখটা না দেখতে পায়, কারণ তার কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় না। দুপুরের পর থেকে মাজেদা বেগম পৃথার মুখও দেখেনি, এমনকি দুজনেই দুপুরের খাবারও মুখে তোলেনি। শুধুমাত্র আদিল নামের পুরুষটার জন্য অপেক্ষায় ছিল এই দুই নারী। বাহিরে বর্ষার বিশেষ বর্ষণ চলছে। শ্রাবণ মাসের মতো অঝরে শ্রাবণীর ধারা নামছে মাটির বুকে। আদিলের ডাকে মাজেদা বেগম এসে আদিলকে জড়িয়ে ধরে কান্নায় বুক ভাসিয়ে দিল। তোকে কতবার কল দিছি, একবারও ধরার সময় পাসনি। এত কথাই ছিলি, কি করছিলি সেটা জানাবি তো। এই বৃদ্ধ বয়সে তোরা বাপ ছেলে আমাকে কত কষ্ট দিবি। দাদি সেই ক্ষুধা লেগেছে। এখন এসব কথা ছাড়ো তো। গতকাল রাতে খাবার খেয়েছি, তারপর থেকে পেটে কিচ্ছু পড়েনি। খাবার রেডি করো, আমি আসছি। আদিলের এই কথায় মাজেদা ক্ষেপে উঠে পৃথার উপর। সব ওর জন্য হয়েছে। আমার পরিবারকে অশান্তিতে রেখে তারা দিব্যি গলায় খাবার চালিয়ে সুখে আছে। যত ঝড় বয়ে যাচ্ছে তার ছেলে আর নাতনিটার ওপর দিয়ে। কোনো নিমুখ হারামের জাতকে তারা ঘরে তুলেছে। বাহিরে দাদির চিৎকার শুনে পৃথা অনেক সাহস জমিয়ে রুমে আসলো। বাহিরে না গেলে সে সবটা বুঝতে পারবে না। এত সময় অবধি আদিল কেন বাহিরে ছিল? কিছু তো একটা কারণ দেখিয়ে ডাইনিং রুমে যেতে হবে, তাই টেবিলে রাখা কাচের জগ এবং গ্লাসটা নিয়ে কেবল দরজায় দাঁড়িয়েছে। এমন সময় মাজেদার ছাঁচারও কণ্ঠ ভেসে এলো। ওই মেয়ের বড় মামা মার্ডার হয়েছে, তাতে আমার ছেলে দোষটা কোথায়? তার কথায় শত্রু আছে না আছে সেটা আমরা কিভাবে জানবো? সেখানে হাসান কিভাবে আমার ছেলের নামে কেস ঠুকে দেয় সন্দেহভাজন হিসেবে? পৃথিবীর কোনো ইতিহাসে দেখেছিস মেয়ের বিয়ে 2 দিন যেতে না যেতেই মেয়ের বাবা আপন বিয়ের নামে কেস করে দেয়? একবারও ভাবলো না এতে মেয়ের সংসারের ওপর কী প্রভাব পড়বে? কোন বংশে তুই বিয়ে করলি? হ্যাঁ, এরা তো দেখছি পাক্কা চশমখোর। দাদি চুপ করো তো। পৃথা শুনতে পাবে। বাবা নিষেধ করেছে ওর মামার মৃত্যুর বিষয় ওকে না জানাতে। তুমি তো দেখছি চিৎকার করেই সব জানিয়ে ছাড়বে। থামবো কেন? হ্যাঁ, ওর মামার জন্য যদি ওর অত দরদ থাকতে পারে, তাহলে আমার ছেলের জন্য আমার দরদ থাকবে না? তুই বল, ওর বাবার কি ঠিক হয়েছে আমার ছেলেকে সম্মান নিয়ে খেলা করতে? মন চাচ্ছে ওকে এক্ষুনি এই ঝড়ের রাতে বাসায় থেকে বের করে দিই। এটাই করা উচিত। ওর আমাদের নীরবতা দেখেছি, কিন্তু আমাদের আক্রোশ দেখেনি। যতটা কষ্ট আজ আমার ছেলে পেয়েছে, ইচ্ছা করছে তার থেকে 1000 গুণ কষ্ট ওর মেয়েকে দিয়ে বুঝিয়ে দিতে চাই কষ্ট কাকে বলে। শুধু তোর সুখের জন্য একদিন দেখিস তোর বাবা নিঃশব্দ হয়ে যাবে। সেটা না করা পর্যন্ত তুইও হার মানবি না। মাজেদা বেগমের কথা শুনে পৃথার বুঝতে মোটেও ভুল হয় না তার বড় মামার সাথে ঠিক কী ঘটেছে। মামা বলেই গলা চিরে কণ্ঠস্বর বের হয়ে গেল। তার পুরো শরীর কেঁপে উঠল। হাত থেকে গ্লাস আর জগ পড়ে যেতে ও চিৎকার দিয়ে নিজেই নিজের চুলের মুঠ করে ধরে কেঁদে উঠল। পৃথার চিৎকারে আদিল ও মাজেদা পেছনে ফিরে পৃথাকে ওই অবস্থায় দেখে ও শিট বলে আদিল পৃথার দিকে দ্রুত এগিয়ে আসতে পৃথা দরজা ভিজিয়ে দেয়, কিন্তু ছিটকি দিতে আর পারে না, ওখানেই চলে পড়ে। এদিকে আদিল ভেবেছে পৃথা দরজা লেগে দিয়েছে, তাই তার গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজায় সচল একটা লাথি বসিয়ে দেয়। এতে দরজার পাল্লার ভারী খেয়ে পৃথা দূরে গিয়ে ছিটকে পড়ে। নিস্তব্ধ রুমে পৃথার দেহ পড়ে থাকে। মাত্র কয়েক সেকেন্ড সময় নিল এমন একটা দুর্ঘটনা ঘটতে। আবছা আলো অন্ধকারে পৃথাকে দেখতে না পেলেও আদিল বুঝে গেছে তার দ্বারা কত বড় অঘটন ঘটে গেছে। তাই দিক বিচার না করে দরজা পেরিয়ে রুমে পা দিতেই খ্যাচ করে পায়ের পাতায় কাচের টুকরো ঢুকে গেল। এতে ওর পুরো শরীর ঝিকে ওঠে বেদনায়। পেছনে দাদি আছে, তাই সে দ্রুত লাইট জ্বালালো রুমে। খানিকটা দূরে পৃথা পড়ে আছে।
খোলা চোখে চেয়ে আছে আদিলের দিকে। হয়তো ওঠার ক্ষমতা নেই। আদিল নিজের কষ্টের তোয়াক্কা না করে খুঁড়িয়ে খুঁড়িয়ে পৃথার কাছে যায়। কোনো রকমে কাছে বসেই পৃথাকে টেনে তুলে ওকে ঝাঁকাতে লাগলো। পৃথা, আপনি ঠিক আছেন তো? কি হলো, কথা বলছেন না কেন? ওদিকে মাজেদা বেগম উৎকণ্ঠা হয়ে বলে উঠল, আদিল, ও ঠিক আছে তো? দাদি সাবধান, ভেতরে কাঁচা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আদিলের কথা শুনে ওর দাদি আর রুমে না ঢুকে বাহিরেই থেমে গেল। তারপর ঝাড়ু আর বেলচা এনে কাজ তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় আচমকায় পৃথা আদিলের শার্টের কলার ধরে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, তোমার বাবা শেষ পর্যন্ত আমার মামাটাকেও ছাড় দিল না? কিভাবে সে এত বড় একটা কাজ করতে পারলো? আমার মামা তার কোন স্বার্থে আঘাত করেছে, যার জন্য তার নিজের জীবন দিয়ে সেটা সংশোধন করতে হলো? তোমরা প্রচন্ড নিষ্ঠুর প্রকৃতির মানুষ। নিজের রক্তকেও তোমরা ছাড় দাও না। পৃথাকে বুকের সাথে চেপে ধরে আদিল তারপর আবেগের কণ্ঠে বলে উঠল। আপনি বারবার ভুল করছেন পৃথা। আমার বাবা তাকে কেন মার্ডার করতে যাবে? পৃথার অমন কথা শুনে আদিলের দাদি খেপে উঠল। আর একবার যদি এমন কথা বলিস তাহলে এক্ষুনি বাসা থেকে বের করে দিব। তো সব নষ্টের মূল তোর ওই বাপ। ওকে না আমার গিলতে পারছি, না উগলে ফেলে দিতে পারছি। একদম গলার মাঝখানে আটকে গেছে। এত অত্যাচার তো মেনে নিব না আমরা। বারবার ভুল করবে আর আমরা ছাড় দিব তাকে? একদম কারদে তুলবো এবার। আদিলের দাদির কথা শুনে পৃথা আদিলকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আমি থাকতে চাই না এখানে। আমি ওর জীবনে আসতে চাইনি, বরং ও জোর করে আমাকে ওর জীবনে এনেছে। আমি তো চলেই গিয়েছিলাম ওর কাছ থেকে। কেন আবার নিয়ে এসলো? আপনাকে বের করে দিতে হবে না। আমি নিজেই বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাচ্ছি। আদিল পায়ের পাতা থেকে কাচের টুকরো টেনে তুলেই উঠে দাঁড়ালো। তারপর পেছন থেকে পৃথার হাত টেনে ধরে বলল, এত রাতে আপনি কোথায় যাবেন? আমি বাড়ি যাব। এখানে আর এক মুহূর্তও নয়। বলেই ডুকরে কেঁদে উঠল পৃথা। তোমার বাবা আমার সবকিছু শেষ না করা পর্যন্ত ক্ষান্ত হবে না। এক ছাদের নিচে তোমাদের সাথে থাকা আর সম্ভব নয়। পাগল হয়ে গেছেন? এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আপনার প্রতি আমাকে কঠোর হতে বাধ্য করবেন না প্লিজ। এইবার অন্তত বাচ্চামোপনা না করে থাকুন। আমার মামা মারা গেছে আর তুমি আমায় বলছো আমি বাচ্চামো করছি? আমের গাছে আমি ধরে, সেখানে কাঁঠাল কোনোদিনও ধরে না। আমার কারো প্রয়োজন নেই। আমি এক্ষুনি এই এক কাপড়ে বাসা ছেড়ে চলে যাব। এমন কথা শুনে আদিলের দাদি বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে বলল, অনেক সহ্য করেছি, আর না দেখি তুই বাহিরে যাস কিভাবে। পৃথা গিয়ে দরজা ধাক্কাতে লাগে। দাদি খুলুন বলছি। আপনার কোন আপনজন মারা গেলে আপনি চুপ করে থাকতেন? মামা আমার যতটা আপন, আমার বাবাও ততটা আপন নয় আমার কাছে। দয়া করে দরজাটা খুলুন। এভাবে আমায় আর কষ্ট দিবেন না। আমার সাথে এমন আচরণ করলে আমি মরে যাব। আমি সইতে পারছি না এইসব। এবার অন্তত মুক্তি দিন আমায়। পৃথার চিৎকারে বলা কথাগুলোর কোনো প্রত্যুত্তর আসে না। পৃথা বাধ্য হয়ে আদিলের দিকে চাইলেও আদিল নিশ্চুপে ওর পায়ে ব্যান্ডেজ করছে। পৃথা ওর কাছে এসে হাঁটু মুড়ে বসে অসহায় চাহনিতে কাতর স্বরে বলে উঠল, মামাকে শেষবারের জন্য হলেও দেখা করার ব্যবস্থা করে দাও না প্লিজ। আমার সাথে এতটা অবিচার করো না তোমরা। আল্লাহ কিন্তু সহ্য করবে না। বাড়ি যাওয়া বাদে যা চাইবেন তাই পাবেন। বেশ কঠোর স্বরে বলে উঠল আদিল। আদিলের কথা শুনে পৃথা ভীষণ রেগে গিয়ে বলল, আমি তোমার মুখ দেখতে চাই না। পারবে আমার এই ইচ্ছেটা পূরণ করতে? আদিল বসা থেকে উঠে টাওয়াল নিয়ে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। পারবো। কাল সকাল থেকে আমার মুখ আপনি আর দেখবেন না। বলে আদিল বাথরুমের দরজা বন্ধ করে দিল। পৃথা হতাশ চিত্তে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। তোমরা কেউ মানুষ নও, বনের পশুদেরও মায়া আছে, কিন্তু তোমাদের মন তাদের চেয়েও কঠোর। বাসা থেকে বের হওয়ার কোনো পথই নেই। পৃথা বিছানায় গিয়ে অন্য পাশে শুয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। কিছুক্ষণ বাদে আদিল গোসল সেরে এসে দেখলো পৃথা শুয়ে পড়েছে। সে কাছে এগিয়ে যায়। পৃথা, উঠুন, চলুন, খাবার খাবেন। আদিলের এমন কথা পৃথা নাক টেনে বলল, তোমার খাওয়ার শখ হলে তুমি গিয়ে গিলো। আমায় একদম বিরক্ত করতে আসবে না। বললাম তো কাল থেকে আপনাকে আর এই মুখ দেখাবো না। এখন অন্তত চলুন। পৃথা আর একটা কথাও বলে না, ওভাবেই পড়ে থাকে বিছানায়। সেটা দেখে আদিল বাধ্য হয়ে দরজা খুলে ওর দাদিকে বলল খাবার খেয়ে নিতে, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর পৃথার পাশে এসে শুয়ে পড়ল। বাসার 3টা প্রাণী আজ তাদের রাত্রিভোজ থেকে বিরত রইল। রাত 3টা। হঠাৎ পৃথার ঘুম ভেঙে যায়। সে দেখল পাশে আদিল ঘুমাচ্ছে। রুমের দরজা কিছুটা ফাঁকা রয়েছে। মামার কথা মনে পড়তেই ওর মন পাগল হয়ে উঠল।
সেই বাসা থেকে মুক্তি চায়। তাই সে দেরি না করে দ্রুত ছুটে যেতেই তার পা কিসে যেন বাধা পেল এবং সে নিচে পড়ে গেল। আবছা আলো আধারের ভেতর কিছু বুঝতে পারল না। এমন সময় রুমে হঠাৎ আলো জ্বলে উঠল। পৃথা চমকে উঠল এবং সে দেখল তার পা ওনার এক প্রান্ত দিয়ে বাঁধা আর অন্য প্রান্তে আদিলের পায়ে বাঁধা। পৃথার দিকে বেশ রাগী লোক নিয়েই আদিল চেয়ে আছে। এমন চাহনি দেখে পৃথা বেশ ভয় পেল। এর আগে সে আদিলের রাগ দেখেছে, তাই এবার সে ভয়ে চুপসে গেল। আদিল হাত ইশারা করে গম্ভীর গলায় বলে উঠল, ওখানে কি? হ্যাঁ, বাথরুমে যাব। মিনমিন করে কথাগুলো বলে উঠল পৃথা। পায়ের বাঁধন খুলে তারপর যান। পৃথা ধীর গতিতে পায়ের বাঁধন খুলে ওয়াশরুমে যায়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে নজরে যেতেই কান্নায় ওর চোখ জলে ভরে গেল। মামার কথা সে কিছুতেই ভুলতে পারছে না। আদিলের ব্যাপারটি সুবিধাজনক লাগলো না। বেশ সময় পার হয়ে গেল, কিন্তু পৃথার ফেরার নাম নেই। সে উঠে আস্তে আস্তে হেঁটে বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পৃথা বলে একটা ডাক দিতেই পৃথা ঝট করে দরজা খুলে বের হয়ে আসলো। না, কোনো সমস্যা হয়নি। আদিল বিষয়টা যত গুরুত্ব মনে করেছিল সেটা ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয়। পৃথা বুঝে গেছে এখন সে মাথা ঠুকে মরে গেলেও আদিল ওকে নিয়ে বাড়ি ফিরবে না। তাই নিজের মেজাজকে আভিজাত্য সিংহাসনে বসিয়ে এমন ভাব দেখালো যেন কিছুই হয়নি। সে বিছানায় এসে চুপটি করে শুয়ে পড়ল। আদিলও আর কথা বাড়ায়নি, বেড়ে এসে পাশ ফিরে শুয়ে দীর্ঘশ্বাস ফেলল। সকাল 9টা। বৃষ্টি ভেজা সকালে ঘুম একটু বেশি গাঢ় হয়ে যায়। পৃথার বেলায়ও তা ব্যতিক্রম হয়নি। ডাইনিং রুম থেকে ভেসে আসার শব্দে পৃথার ঘুমের ব্যাঘাত ঘটল। চোখ দুটি খুলে পাশে আদিলকে না পেয়ে ধর্মরিয়ে উঠে বিছানায় বসল। মনে পড়ে গেল গত রাতের কথা। আদিলকে সত্যিই ওকে আর নিজের মুখটা দেখাবে না? এই ছেলে যা বলে তাই করে ছাড়ে। পৃথা দ্রুত উঠে রুম থেকে বের হলো। ডাইনিং রুমের দুটি মেয়ে বসে গল্প করছে, সাথে আফজাল উদ্দিনও বসে খোশ গল্পে মেধে উঠেছে। দাদু কখন আসতো আর এরা এখানে কেন? সুপ্তি আর দীপ্তি আফজাল সাহেবের সাথে গল্পে মশগুল। তারা পৃথাকে দেখেও না দেখার ভান করে গল্প চালিয়ে গেল। পৃথা দায় এড়ানোর জন্য তাদের কাছে গিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করতেই দাদু বলল, এই যে নতুন গিন্নি, তুমি কি এদের চিনো? তোমার অবশ্যই চেনার কথা নয়। ওরা তোমার খালা শাশুড়ির মেয়েরা বাইরে গেটে দাঁড়িয়েছিল। আদিল বা মাজেদা কেউ নাকি ওদের কল রিসিভ করেনি, তাই গেটের সামনে দাঁড়িয়েছিল। তাছাড়া দাঁড়ানো ভিতরে ঢুকতে দেয়নি ওদের। আমি দেখেই তাদের নিয়ে এলাম। আফজাল সাহেবের কথা পৃথা মুচকি হাসতেই দাদু আবার বলল, তোমার সতী রান্নাঘরে কাজ করছে, গিয়ে একটু তাকে ডাক দাও তো। বল মেহমানদের নাস্তা দিতে হবে না। পৃথা কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে দেখে নাসিমা বড় বড় 3টে ইলিশ মাছ কাটছে আর মাজেদা বেগম টুলে বসে তদারকি করছে। 67-র কোঠায় বয়স হলেও এখনও তিনি কাজে কর্মে বেশ শক্তপোক্ত। তিনি তার বুড়ো হাড়ের ভেলকি খেলিয়ে বাসার সমস্ত কাজ সুনিপুণভাবে করে চলেছেন। কাজে তার ক্লান্তি নেই। পরিবারে তিনি যেন একচ্ছত্র কর্ত্রী। মাজেদা বেগম চোরাচোখে পৃথাকে একবার দেখে বেশ কাটা কাটা ভাবে বলে উঠল, পৃথা, দেখ তো খিচুড়ি হয়েছে কিনা, হলে চুলা বন্ধ করে দিই। মাজেদার রাশভারী কণ্ঠে পৃথা কাঠপুতলির মতো এগিয়ে গিয়ে চুলায় বসানো পাতিলে উকি দিয়ে জাল বন্ধ করে দিল। দাদির ব্যবহার আজ খুবই স্বাভাবিক। কাল যে এত কিছু হয়ে গেল তার রেশটুকুও নেই ওনার ব্যবহারে। দাদু আপনাকে ডাকছে দাদি। মৃদুস্বরে বলে উঠল পৃথা। কেন ডাকছি সেটা আমি জানি। বলে উঠে দাঁড়ালেন মাজেদা। তারপর তিনি নাস্তা সাজিয়ে পৃথার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি সালোয়ার কামিজ পরে আছিস, শাড়ি পরতে পারিস না? নতুন বউ তুই, পরবি শাড়ি, সেটা না পরে পরেছে সিরাফারা কামিজ। দুপুরে যেন শাড়ি পরতে দেখি। পৃথা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলতেই ওর হাত ধরে টেনে নিয়ে গেলেন ডাইনিং রুমে। তারপর চাপা গলায় বললেন, বজ্জাত দুটো কোনো উদ্দেশ্যে যে বাসায় এসেছে আল্লাহ ভালো জানেন। কোনো অঘটন ঘটে যে বাড়ি ফিরবে না সেটা বেশ ভালো করে বুঝতে পারছি। যা ওদের নাস্তাগুলো দিয়ে এখানে চলে আয়। আর শোন, সবসময় হাসি মুখে থাকবি ওদের সামনে। পৃথার হাতে নাস্তার প্লেট ধরিয়ে দিয়ে মাজেদা বেগম প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। আর পৃথা ওদের সামনে গিয়ে নাস্তা দিয়ে ফিরে এলো। দীপ্তি ও সুপ্তি বেশ কড়া চোখে পৃথাকে দেখতে লাগলো। পৃথাকে দেখে তাদের ভেতরে তিক্ততা শুধু বেড়েই গেল।
পৃথাকে চেয়ারে বসিয়ে মাজেদা বেগম ভাত মেখে পৃথার মুখে তুলে ধরতেই দীপ্তির চোখ বিস্ফোরিত হয়ে গেল। সুপ্তিকে মৃদু ধাক্কা দিতেই সেও ওইদিকে চাইল। সেটা দেখে মাজেদা বেগম বেশ চড়া গলায় বলল, কি মেয়েরা, তোমাদের মা কি খাওয়ার বাসায় থেকে এই সাত সকালে পাঠিয়েছে এইখানে? না পেটে কিছু না দিই বাসায় থেকে বের হয়েছো? ক্ষুধা লাগছে? এখানে এসে বসো, তোমাদের খাবার দেই। না, আমরা খেয়েই এসেছি। আদিলকে একটু দরকার ছিল, ও ফোন রিসিভ করছিল না, তাই বাসায় এলাম বাধ্য হয়ে। জবাব দিল সুপ্তি। পৃথার মুখের সামনে খাবার তুলে ধরে মাজেদা বেগম বলে উঠলেন, আমার নাতি তোমাদের ওপর গোসা করেছে, বুঝেছো? বিয়ের সময় কতবার তোমাদের কল দেওয়া হলো, না তোমরা রিসিভ করলা, না ব্যাক করে দুটো কথা বললা। নাতনি কেন? আমারই রাগ হচ্ছে তোমাদের ওপর। সুপ্তি মাথা নিচু করতে আফজাল সাহেব হাহা করে হেসে উঠলেন। আহা গিন্নি, মজা করা অভ্যাস তোমার আর গেল না। মেয়েরা, ওর কথা মন খারাপ করো না। তোমরা আসাতে আমি খুবই খুশি হয়েছি। বেশ জমিয়ে আজ কবজি ডুবিয়ে খাওয়া যাবে, বুঝলে তো? না তো বউ একটা পেয়েছি আমরা, এত লক্ষ্মী মেয়ে কী বলবো তোমাদের। বাসায় নতুন বউ, তাই ছেলে বেশ কড়াভাবে বলেছে খালি হাতে যেন বাসায় নাও। তাই আগে ভাগে বাজারে গিয়ে মাছ কাটা নিয়ে তবে বাসায় এসেছি। আর তোমরা আসাতে সব কিছু সোহাগা হয়ে উঠেছে। আফজাল সাহেবের কথাগুলো কাটার অন্তজাল হয়ে দু বোনের বুকে এসে বিঁধতে লাগলো, কিন্তু তা প্রকাশ করার মতো অবস্থায় তারা ছিল না। পৃথা এখনও খাবারগুলো মুখে ধরেনি। আদিলকে গোপনে খুঁজতে খুঁজতে পৃথা আজ হয়রান। সে দাদির হাত সরিয়ে দিয়ে অনেক সাহস জুগিয়ে বলল, আ- আদিল কোথায়? ও ও কি খেয়েছে? এত আদিক্ষাতা দেখলে বাঁচি না। কাল অতগুলো ঝগড়া করে এখন আতপাতো দেখানো হচ্ছে। জলদি খেয়ে নে তো। এদিকে কাজ করতে করতে আমার নাভিশ্বাস উঠেছে। বেশ গজগজিয়ে কথাগুলো বলল মাজেদা। পৃথা মাথা নিচু করে হাতগুলো মোচড়াতে লাগলো। কি জানি, ভেতরে হয়তো দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেটা দেখে মাজেদা বেগমের মোটেও ভালো লাগলো না। সে বাধ্য হয়ে বলেই ফেলল, আদিল খেয়েই বাসায় থেকে বের হয়েছে, তবে তাকে খাওয়ানো সহজ ছিল না। ওয়াদা করতে হয়েছে, তুই ঘুম থেকে উঠলি যেন তোকে খাবার খাওয়াই। দাদির কথায় দু চোখের পাতা ভিজতে থাকে পৃথার। মনের ভেতরে জমা দুশ্চিন্তার মেঘের টুকরোগুলো উড়ে যায় অজানা ঠিকানায়। মনের ভেতর কিছুটা হলেও সুখের স্রোত বয়ে যায়। মাজেদা বেগম দীর্ঘশ্বাস ফেলে পৃথাকে খাবার খাওয়ায়। পুরো দিন চলে গেল, তবুও আদিলের দেখা নেই। শাড়ি পরে থাকতে থাকতে ভেতরে অস্বস্তিকর যেন বৃদ্ধি পাচ্ছে। মানুষ দেখানো আজ সাজ বড়ই যন্ত্রণাদায়ক। আদিল কি তাহলে সত্যিই পৃথাকে আর মুখ দেখাতে চায় না? অপেক্ষার প্রহর যেন কাটতে চায় না। কখন সে আসবে? দাদিও বেশ নিশ্চিন্তে রয়েছেন, কারণ দাদি জানে না রাতে আদিলের সাথে পৃথার কি কথা হয়েছিল। পৃথা ছটফট করতে থাকে, বাধ্য হয়ে দাদির রুমে যায়। সুপ্তি আর দীপ্তিকে নিয়ে আফজাল সাহেব বাহিরে ঘুরতে গিয়েছে। পৃথাকে অবশ্যই যেতে বলেছিল, কিন্তু পৃথা কারণ দেখি আর যায়নি। মাজেদা বেগম বসে চশমা চোখে কোলে বইয়ের পাতা মেলে গল্পে ডুব দিয়ে সাঁতার কাটছেন। এতই পড়াতে মনোযোগী ছিলেন যে পৃথার রুমে আসা সত্ত্বেও তিনি বুঝতে পারলেন না। পৃথা তার কাছে গিয়ে দাঁড়িয়ে দাদি বলে কয়েকবার ডাকার পর তিনি বইয়ের দৃশ্য থেকে মুখ তুললেন। তিনি অবাক হয়ে পৃথাকে বললেন, তুই কখন এলি? আপনার ফোনটা দেবেন? আমার একটু দরকার ছিল। ফোন দেওয়া যাবে না। কি দরকার আছে সেটা আগে বল। পৃথার বড্ড অভিমান হলো। দাদির সামনেই বিরতহীন চোখের জল ফেলতে লাগলো। সেটা দেখে মাজেদা বেগম বুঝতে পারছেন না আসলে পৃথা কাকে কল দিতে চায়। পৃথা অভিমানকে আপন করে রুম থেকে বের হয়ে গেল। মাজেদা বেগম আদিলের নাম্বারে কল দিলেন, কিন্তু নাম্বার বন্ধ পেলেন। এবার তারও দুশ্চিন্তা বেড়ে গেল। রাত 12টা বাজতে চলল। সুপ্তিরা ঘরে ফিরেছে, কিন্তু এখনও আদিল ফেরেনি। মাজেদা বেগমের মধ্যে পৃথাকে জিজ্ঞাসা করেছেন আদিলের সাথে তার কথা কাটাকাটি হয়নি তো। পৃথা জবাব দিতে পারে না। সে যে অনেক বড় ভুল করে ফেলেছে, এটাও সংশোধন করবে কিভাবে? মাজেদা বেগম যা বোঝার তিনি বুঝে গেছেন। চাপা রাগ দেখিয়ে তিনি চলে গেলেন। বাসার প্রতিটা সদস্য আদিলের জন্য টেনশন করছে। আফজাল সাহেব হাতে টর্চ লাইট নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। তারপর খানিক বাদে ফিরেও এলেন খালি হাতে। মাজেদা বেগম নীরবে চোখে জল ফেললেন। অন্যদিকে পৃথা রুমে বসে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল। আস্তে আস্তে সময় যেন ওকে গলা চেপে ধরছে।
দম বন্ধ হয়ে আসছে। ওয়াশরুমে গিয়ে কলের পানি ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল মেয়েটা। পুরো পৃথিবীর মূল্য দিলেও হলেও পৃথার এখন আদিলকে চাই। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। এমন সময় দারোয়ান বাসায় কল দিয়ে বলল আদিল সহ একটা ছেলে এসেছে। আফজাল সাহেব আধা দৌড়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ আর আফজাল সাহেব আদিলকে নিয়ে আসলো। নেশায় পুরো বুঁদ হয়ে আছে ছেলেটা। দাঁড়ানোর মতো অবস্থায় নেই সে। সুপ্তি দীপ্তিকে একটা ধাক্কা দিতেই ও বুঝে গেল ওকে কি করতে হবে। সে আগ বাড়িয়ে গিয়ে বলল, সিদ্ধার্থ দা, আমি ধরেছি ওনাকে, আপনি বরং গিয়ে সোফায় বসেন। এমন প্রস্তাবে সিদ্ধার্থ বেশ বিব্রত বোধ করলো। এই অবস্থায় দীপ্তি ওকে ধরবে সেটা ওর ভালো লাগলো না। সে দীপ্তিকে নিষেধ করতে যাবে এমন সময় মাজেদা বেগম কণ্ঠের তেজ দেখিয়ে বলল, তুমি কেন ধরবে? ওর বউ কি মরেছে নাকি? তুমি সরে দাঁড়াও, পিঠা এসে ওকে নিয়ে যাবে। দাদির কণ্ঠ চিনতে পেরে আদিল ওর দাদিকে মাতাল কণ্ঠে অভিযোগ করলো, আমার বউ মরবে কেন? তুমি বড্ড বেশি কথা বলো। ওর কিছু হলে তো আদিলই শেষ হয়ে যাবে। পৃথা বলে জোরে ডেকে উঠল মাজেদা বেগম। এক ডাকি ওর জন্য যথেষ্ট ছিল। ওর রুম থেকে বের হতেই আদিল বলে উঠল, পৃথাকে খাবার খাওয়াইছো দাদি? ওই যে বৌদি এসেছেন, কি আর বলবো বৌদি, এ এত ড্রিঙ্কস করেছে যে ঠিকমতো দাঁড়ানো অবধি পারছে না, কিন্তু মুখের যে পৃথার নাম জপা বন্ধ করেনি। বাসা কিছুতেই আসবে না, জোর করে নিয়ে আসলাম, যান ওকে নিয়ে গোসল করিয়ে দেন। সিদ্ধার্থ আরও কিছু ট্যাড়াবাঁকা কথা বলে পৃথাকে কিছু একটা বোঝাতে চাইল। পৃথার ঘাড়ে যখন আদিল ভর দিয়ে দাঁড়ালো তখন পৃথার বুক থেকে পাহাড় সমান দুশ্চিন্তা নিমিশেই হাওয়া হয়ে গেল। যেভাবেই সে আসুক না কেন, সে যে পৃথার বুকে ফিরে এসেছে সেটাই সব থেকে বড় পাওয়া। আদিল আগেও এমন নেশা করে আসতো। একদিন তো আমাদের বাসায় এসে দীপ্তির রুমে ঢুকে ওর ওড়না কেড়ে নিয়েছিল। ভাগ্যিস বাবা গিয়ে ওকে আটকায়, না হলে আজ যে কি হয়ে যেত। আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলল সুপ্তি। সুপ্তির কথা শুনে দীপ্তি চোখ বড় বড় করে চাইল ওর বোনের দিকে। ডাহা মিথ্যা কথা কিভাবে বলল সে? কিন্তু আদিল থেমে গিয়ে মুচকি হেসে বলল, আমি নেশা করে ঢুকি আর তোর চশমখোর বাবা আমাকে বাসায় ঢুকতে দেবে? হাসালি সুপ্তিপো। তুই ভুলে গেছিস কিংবা বউয়ের কাছে সত্য ঘটনাটা লুকানোর চেষ্টা করছিস আদিল? আমার কিন্তু সব কথা নির্ভুল ভাবে মনে আছে। ও হ্যাঁ, মনে পড়েছে। সেদিন আমি তোর খ্যাটকা মার্কা বাপের রুমে ঢুকেছিলাম। টান তো ঠিকই দিয়েছিলাম, তবে সেটা দীপ্তের ওড়না ধরে না, বরং সেটা ছিল মোর্শেদ সাহেবের লুঙ্গি। টান দিয়েই আমার নেশা ছেড়ে গিয়েছিল। তোর বাবা যে ফেলকি দেখায় মাঝে মাঝে, তাতে নেশা না কেটে উপায় আছে? আদিল আরও কিছু ভুলভাল বকছিল। সেটা দেখে পৃথা ওকে বেশ জোর করেই রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কারণ এখানে দাঁড়িয়ে থাকলে কথায় শুধু কথা বাড়বে। আদিলের কথা শুনে এতক্ষণ মাজেদা বেগম মিটিমিটি হাসছিল। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে সিদ্ধার্থকে বসতে বলতেই সিদ্ধার্থ না বসে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রুমের লাইট জ্বালিয়ে পৃথা আদিলকে খাটে বসিয়ে দিতেই আদিল থেমে থেমে বলল, এ বাবা, আপনি শাড়ি পরেছেন? আমার জন্য পরেছিলেন বুঝি? পৃথা আদিলের সামনে দাঁড়িয়ে থাকে। সময়ের বাকশটে আজ সে বাকরুদ্ধ। চোখের পানি খুব দ্রুতই ঝর্ণাতে পরিণত হলো। সেটা দেখে আদিল মুখে আঙুল চেপে কিছুক্ষণ চুপ থেকে আদুরের স্বরে আবার বলে উঠল, আপনি কাঁদছেন? আসলে আমি বাসায় আসতে চাইনি। বেটা সিদ্ধার্থ সিদ্ধার্থ আমাকে জোর করে বাসায় আনলো। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমার মুখটা আর আপনাকে দেখাবো না। আমি একটা কাজও ঠিক মতো করতে পারি না, সেই আবার আপনাকে কাঁদিয়ে ছাড়লাম। এবারও পৃথাগুলো কথা না বলে পলকবিহীন চাহনিতে চেয়ে রইল আদিলের পানে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দিল না আদিল। এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো তাতে পৃথা তার কান্নার মাঝে দেয়াল তুলে দেবে না অট্ট হাসিতে ফেটে পড়বে, সেটাই ভেবে উঠে পারল না। আদিল তার প্যান্টের চেনে হাত দিয়ে খোলার চেষ্টা করতেই পৃথা রূঢ় ভাষায় বলল, এখানে না, জলদি ওয়াশরুমে চলো। এটা ওয়াশরুম ছিল না। আদিল সাথে সাথে ওর কনিষ্ঠ আঙ্গুল উঁচু করে ধরে লজ্জায় হেসে ফেলল। না মানে ইয়ে করব, বড্ড চাপ। পৃথা দ্রুত ওর কাছে গিয়ে ওকে ধরে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, এই বউ, আমি চেন খুলতে পারছি না, একটু খুলে দেবেন? না, আমি পারবো না, নিজের কাজ নিজে করতে হয়। সোজা সবটা উত্তর দিল পৃথা। আচ্ছা, তাহলে দাদিকে ডাকি। আদিল উচ্চস্বরে দাদি বলে ডাকতেই পৃথা দরজা খুলে আগে ওর মুখ চেপে ধরল। তারপর মেজাজ দেখিয়ে বলে উঠল, খামোখা সম্মান নিয়ে টানটানি করছো কেন? পৃথা চেনে হাত দিতেই আদিল বলে উঠল, এখন আপনার সম্মান যাচ্ছে না? যান এখান থেকে, আপনাকে আর লাগবে না। কথাগুলো বলতেই পৃথা বাথরুম থেকে বের হয়ে এলো।
তারপর অভিমানকে মনে প্রশ্রয় না দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। পাক্কা 18 মিনিট ব্যয় করে আদিল বাথরুম থেকে বের হয়ে আসলো, মাথা পুরোটা ভেজা। মাথা ভিজলো কি করে? আদিল কথা না বলে টলতে টলতে বেডে এসে বসলো। ওর চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। পৃথা একটা টাওয়াল নিয়ে ওর কাছে এগিয়ে যায়। টাওয়াল দিয়ে মাথা মুছতেই আদিল ওর বাম হাত পৃথার কোমরে রাখলো। এতে পৃথার মন জুড়ে স্তব্ধতা নেমে আসে। আদিলের চুল মোছার বদলে তার হাত দুটো থেমে যায় এবং টাওয়াল শক্ত করে মুঠ ধরেই মনের সাথে পরামর্শে লিপ্ত হয়। আসলে আদিল কি করতে চাচ্ছে, কারণ ততক্ষণে আদিলের অন্য হাত পৃথার স্পর্শকাতর স্থান দখল করে ফেলেছে। পৃথা কেঁপে উঠে ওকে সরিয়ে দেয়। মন বলছে আদিল কি বুঝতে পারছে না সে কি করতে চলেছে। আদিল হাত দুটো সরিয়ে নিয়ে মাথা পেছনে নিয়ে যেতেই পৃথা টাওয়াল দিয়ে ওর মুখ মুছে দিতেই ও আবার কাছে আসে। পৃথা এবার চাপা গলায় বলল, এত অসভ্য কবে থেকে হলে তুমি? আর আর কিন্তু দুষ্টুমি নয়, দুষ্টুমি করলে কিন্তু এবার শাস্তি দেব। কথাগুলো শেষ না হতেই আদিল পৃথার কোমরের নিচে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে এক ঝটকায় ওকে ওপরে তুলেই নিজের কোণে বসিয়ে নেয়। আদিলের মন আজ বড্ড অবাধ্যতায় লিপ্ত হতে চলেছে। পৃথার রাগ মিশ্রিত করা শাসনের বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চাইল। আদিল ওকে আরও জোরে টান দিয়ে কাছে এনেই গলায় মুখ ডোবালো। বাহির থেকে মাজেদা বেগমের চড়া আওয়াজ ভেসে আসছে। মনে হয় কিছু একটা হয়েছে। এই জন্যই পৃথা আদিলকে উচ্চ বাক্যতে থামিয়ে দিতে পারল না, পাছে যদি কেউ কিছু শুনতে পায়। নীরবে আদিলের পাগল করা অত্যাচার সহ্য করতে লাগলো। এদিকে পৃথার শরীর এবং মনও যেন ওর সাথে বেইমানি করতে লাগলো, কারণ ততক্ষণে আদিলের মাতাল করা অধরের ছোঁয়া ওর শরীরে দাপিয়ে বেড়াচ্ছে। এমন পবিত্র ভালোবাসার আহ্বান পৃথিবীর কোনো বহুরূপী প্রেমিকা নিজেকে গুটিয়ে নেওয়ার সাহস দেখাতে যাবে না। আর ভুলেও যদি সে বাধা দিতে চায়, তাহলে বিপরীত দিকের প্রেমময়ী প্রেমিক পুরুষটি যুদ্ধ ঘোষণা করে তার অহমিকাকে দুমড়ে মুচড়ে পদতলে ফেলতে 2 সেকেন্ডেরও সময় নেবে না। আদিলের নিখুঁত ছোঁয়া বুঝিয়ে দিচ্ছে সে মোটেও মাতাল নয়। এ অবস্থায় কেউ কখনো এত উচ্চমানের পরিকল্পনা তার প্রিয়ার উপর প্রয়োগ করতে সক্ষম হবে না। তবে কি আদিল পৃথার সমস্ত অহমিকা ভেঙে চুরে ধূলিসাৎ করার জন্যই এই অভিনয় করছে, যাতে সে সারা জীবনের জন্য পৃথাকে নিজের করে নিতে পারে? কি জানি, এর সঠিক জবাব শুধু আদিলে দিতে সক্ষম। আদিল নিজের ফিলিংসকে নিষ্ঠুরভাবে আঘাত করল। সে পৃথার গলা থেকে অধরদ্বয়কে বিচ্ছিন্ন করল। সে দেখতে চাইল পৃথার পরবর্তী পদক্ষেপ। তাছাড়া আদিল আরও দেখতে চায় পৃথা কতক্ষণ তাকে ইগনোর করে থাকতে পারে। থামলো কেন সে? মন এমন প্রশ্ন করে পৃথাকে ক্ষতবিক্ষত করার প্রস্তুতি নিতে চাইল, কিন্তু পৃথা মনকে সুযোগ না দিয়েই টাওয়াল দূরে ছুঁড়ে মেরে আদিলের কাঁধে ঠোঁট ডোবালো। আদিল মন্ত্রমুগ্ধ হয়ে নিজের হাত দুইয়ের ওপর ভর দিয়ে মাথাটা এড়িয়ে দিল পেছন দিকে, যাতে পৃথা তার কাজ করতে সুবিধা পায়। এই প্রথম সে পৃথার কাছ থেকে তার ভালোবাসা আদায় করে ছাড়ছে। আবেশে চোখ দুটি বন্ধ হয়ে যায়। পৃথা আদিলের শার্টের প্রথম 2টো বোতাম খুলে দিয়েই ওর কাঁধ থেকে শার্টের কলার সরিয়ে দিয়ে ভালোবাসার পরশ দিয়ে মাথায় তুলল। আদিল ওকে আর সুযোগ দিল না। সে অনুমতি পেয়ে গেছে। 16টি বছরের অপেক্ষার সমাপ্তি হতে চলেছে। সে ঠান্ডা মাথায় এতক্ষণ ধরে একের পর এক মোক্ষম চাল দিয়েছে, যা নিশ্চয়ই ব্যর্থহীন। সে এক পলকে পৃথাকে নিজের নিচে ফেলল। তারপর ওর আখি পল্লবের দিকে কিছুক্ষণ চেয়ে চোখের ভাষা বুঝতে সক্ষম হলো। সে ধীরে ধীরে পৃথাকে উন্মুক্ত করার পথে হাঁটল। তার অপ্রতিরোধ্য মন প্রেয়সীর মাঝে সর্বসুখ খুঁজতে বিভোর হয়ে গেল। আজ পৃথার দীর্ঘশ্বাসগুলো সুখশ্বাসে পরিণত হতে লাগলো। রজনী বাড়ছে, সাথে 2 নরনারী তাদের সুখময় ক্লান্তির পথে পাড়ি জমাচ্ছে। তবে কি আদিল আজ থেকে চেরা নামের ভিড়ে নিজের মতো করে খুঁজে পাবে পৃথাকে? সকাল 9টা। রীতা এবং লতিফা পুলিশের স্টেশনে বসে আছে। লতিফার বোনপুত মালেক হায়দার একজন নামকরা উকিল। বড় খালার ডাকে সে সাড়া না দিয়ে থাকতে পারেনি। বাহিরের বারান্দায় বসার সিটে বসে রীতা কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে। সারাটা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি স্বামী যে তার কারাবন্দী। আসল ঘটনা ঘটে গতকাল বেলা 11টার দিকে। হাসান শিহাবুদ্দিনের নামে মামলা করতে গিয়ে সে নিজে উল্টো মামহানির মামলা খেয়েছে। এবার শিহাবুদ্দিন হাসানকে আর ছেড়ে দেয়নি। অনেক হয়েছে আনা, আর কত সহ্য করা যায়? দিন দিন তার অত্যাচার বেড়েই চলেছে। যেহেতু শিহাবুদ্দিনের ওপরের হাত প্রসারিত, তাই পাল্টা মামলা করা তার জন্য কোনো অসুবিধা হয়ে দাঁড়ায়নি।
সেই সূত্রে হাসানকে কাল বিকেলে গ্রেফতার করা হয়েছে। পুরো রাত তাকে থানায় থাকতে হয়। দুপুর 12টার আগে ছাড়া না পেলে তাকে কোর্টে চালান দেওয়া হবে। এই জন্য সেই রাত সকাল থেকে লতিফা আর রিতা এখানে পড়ে আছে। কিছুক্ষণ পরে মালিক হায়দার এসেই তার খালাকে সালাম দিয়ে সমস্ত দরকারি কাগজপত্র বের করে তাদের নিয়ে একসাথে থানায় ঢুকলো। কিন্তু তারা এসআই এর মুখে যে কথাগুলো শুনলো তাতে তাদের বুকে হাড় কাঁপুনির স্রোত বইতে লাগলো। কাল রাতেই নাকি হাসানকে ছেড়ে দেওয়া হয়েছে। কাল রাতে যদি হাসানকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বাসায় ফিরেনি কেন? সারা রাত সে কোথায় ছিল? তারা কেউই হিসাব মেলাতে আর পারল না। স্যার, কে আপনার ভাইয়ের বেল করিয়ে ছেড়ে নিয়ে গেল সেটা অবধি বলেনি? মালিক হায়দারের কথা শুনে এসআই বিরক্ত মুখে জবাব দিল, সেটা বলতে পারবো না, নিষেধ আছে। উনি কি বাসায় ফিরেনি? না স্যার, সে তো ফিরেনি। বলেই আঁচড়ে মুখ চেপে কাঁদতে লাগলো রিতা। দেখেন গিয়ে, আবার হয়তো মনে মনে শয়তানি বুদ্ধি আঁটছেন তিনি। কম তো আর চতুর নন উনি। অন্যকে কিভাবে হয়রানি করতে হয় সেটা ওনার কাছ থেকে শিখতে হবে। আমি জীবনেও শুনি নাই যে মেয়ের নতুন বিয়ে হয়েছে আর সে মেয়ের ঘর ভাঙতে তারই শ্বশুরের নামে মামলা করতে এসেছিলেন। ওনাকে সাবধানে রাখবেন, কারণ উনি সাপের লেজে পা দিয়েছেন। তার জন্য তো সাপের সুপুল তাকে খেতেই হবে। বাসায় যান, গিয়ে দেখবেন উনি বাসায় ফিরেছেন। এসআই এর কথা শুনে মালিক হায়দার সবাইকে নিয়ে বাইরে বের হয়ে এলেন। খামোখা সেখানে ভিড় জমানোর কোনো মানেই হয় না। বাহিরে এসে বাসায় ফোন দেওয়ার উদ্দেশ্যে রিতা ব্যাগ হতে ফোন বের করতেই দেখলো 12টার বেশি তাপসীর মিসড কল। সে জলদি কল ব্যাক করতেই তাপসী কান্না কণ্ঠে বলে উঠল, মা, কতবার কল নেই, রিসিভ করো না কেন? রিতার বুক ধুরধুর করছে। আবার কোনো খারাপ সংবাদ তাকে শুনতে হবে না তো? এই মুহূর্তে হাসান ঠিক থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে। সে তার মেয়েকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তোর বাবা ঠিক আছে তো? বাবা বাসায় এসেছে, তোমরা জলদি আসো। বলেই তাপসী খট করে কল কেটে দিল। রিতার কলিজায় যেন পানি এলো। সে আর দেরি না করে বাসার পথে রওনা দিল। মালিক হায়দারের আরও কাজ থাকায় সে ওখান থেকেই চলে গেল। হাসান বারান্দার চেয়ারে মরিন মুখে বসে আছে। তার মাথায় এখনও ঢুকছে না যিনি তার বেল করালেন উনি আর কেউ নয়, তিনি পারুলের মা ছিলেন। উনি সেই পুরনো আমলের শিক্ষিতা মহিলা। তাই কোথায় গেলে কাজ হবে, সহজ হবে সেটা তিনি জানতেন। পারুল মারা যাওয়ার পর থেকেই তিনি কোনোদিনও হাসানের সাথে কথা অবধি বলেনি। কিন্তু গত রাতে তার পরিচিত এক উকিলকে দিয়ে বেল করিয়েছেন, সাথে হাসানকে বাসায় নিয়ে গিয়েছেন। বাসার সবাই রাগারাগি করলেও তিনি হাসানের আপ্যায়ন খুব সুন্দর করে করেছেন। রাতে থাকার জায়গা দিয়েছেন। আজ সকালে বাসা হতে বের হওয়ার সময় তিনি জামাইয়ের হাত ধরে অনুরোধের সাথে বলেছেন যাতে সে আর এইসব ঝামেলার মধ্যে নিজেকে না জড়ায়। আর পৃথার দিকে বারবার নজর দিতে বলেছেন। বাবা, তুমি ছাড়া ওর ভালো কেউ বুঝবে না, এই জন্যই ওকে একটু দেখে দেখে রেখো। হাসান ভেবে পাচ্ছে না শাশুড়ির এত পরিবর্তন কি করে হলো। এসব ভাবনার মাঝেই লতিফা আর রিতা এসে বাসায় পৌঁছে যায়। লতিফা তো ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিতাও রাগে হাসানকে দুটো কথা শোনালো। যার জন্য এত কিছু করছে সে ঠিকই পায়ের উপর পা তুলে স্বামীর ঘর করছে। বাবা যে কী অবস্থায় আছে সে খোঁজ নেওয়ার মতো কোনো সময় তার নেই। এমন নিমখারাম মেয়ে আমি জীবনে একটা বই দূরও দেখিনি। এবার লতিফাও সায় দিল রিতাকে, আর পাগলামো করিস না বাবা, এবার কিছু হয়ে গেলে কিন্তু মরে যাব। এখন অন্তত শান্তিতে বাঁচতে দে আমাদের। হাসান কিন্তু বরাবরের মতোই চুপ হয়ে রইল। তার মাথায় অনেক চিন্তা। আগামী দিনে আরও ঠিক কী কী দেখতে হবে তাকে সেটা আল্লাহ ভালো জানেন। মেয়েটা আমার সুখে থাকবে তো? বেলা 11টা। গতরাতে আদিল পৃথার ওপর তাণ্ডব চালিয়েছে, তারপর গোসল সেরে ঘুমিয়ে পড়েছে। এদিকে কিছুক্ষণ আগে পৃথার ঘুম ভেঙেছে। রুমে এখনও লাইট জ্বলছে। কাল রাতে লাইট অফ করার মতো সময় পায়নি, কারণ আদিল ওকে ঘুমানোর আগ পর্যন্ত ছাড় দেয়নি। আদিলের কথা মনে পড়তেই পৃথা ওর দিকে চাইল। পাশে আদিল গভীর ঘুমে মগ্ন। কথা আছে, ঘুমন্ত অবস্থায় যাকে সুন্দর দেখাবে সেই প্রকৃত রূপবান। আদিলের বেলায় কথাটা কাটায় কাটায় মিলে গেছে। সৌন্দর্যতার সাথে তার চেহারার যোগ দিয়েছে লাজুকতা ও নিরীহতা। তার নিষ্পাপ চাহনি জোর গলায় বলে উঠছে তার মতো এত ঠান্ডা স্বভাব আর নিষ্পাপ মানুষ দুনিয়াতে হয়ই না। অথচ গত রাতে সে ছিল অপ্রতিরোধ। ওর আচরণে বলে দিচ্ছিল এতদিনের না পাওয়ার রাগ তাকে উন্মাদ করে ফেলেছিল।
সময়ের টুটি চেপে ঝাঁপিয়ে পড়েছিল পৃথার ওপর। উফ, কি নির্মম লজ্জাজনক ঘটনা। পৃথা নিজের শরীর থেকে নকশি কাঁথা সরিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। অবসাদের শরীর তার জর্জরিত। তারপরও সে ধীরে ধীরে উঠে প্রথমে মেডিসিনের বক্স খুঁজতে লাগলো। হাতের কাছে পেয়েও গেল। শরীর প্রচুর দুর্বল। সে একবার করে শরীর কেঁপে উঠছে। দ্রুত মেডিসিন খুঁজতে গিয়ে আদিলের পিছু ডাকে সে হকচকে ওঠে। সে আচমকাই পেছনে ফিরে যায়। এতে অসতর্কতায় হাত থেকে মেডিসিনের বক্স পড়ে গিয়ে মেডিসিনগুলো ফ্লোরে ছড়িয়ে পড়ল। আদিলের কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে। সে চোখ মেলে দেখে পৃথা কি যেন খুঁজছে। তারপর সে উঠে বিছানায় বসে আড়মোড়া ভেঙে বলে উঠল। ওখানে কি খুঁজছেন? পৃথা ভীষণ লজ্জা পেয়েছে আদিলের চাহনি দেখে। কি জবাব দেবে সে বুঝে উঠতে পারল না। তবুও কিছু না বলে জলদি মেডিসিনের পাতাগুলো বক্সে ভরতে লাগলো। আদিল বিছানা ছেড়ে উঠে এসে পৃথার সামনে বসে ওর কাজে হাত লাগিয়ে বলল, আমাকে বলেন আপনি কি খুঁজছেন, আমি দ্রুত সেটা বের করে দিই। আদিলের কথায় পৃথা যেন লজ্জার চাদর টেনে নিল মুখে। সে আদিলের চোখে চোখ রাখার মতো সাহস পেল না। কিন্তু আদিল বক্সের মুখ লাগিয়ে সেটা ট্রি টেবিলের ওপর রেখে নাছরবান্দার মতো আবার জিজ্ঞাসা করল, কিছু বলছেন না কেন? আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে, তাই ব্যথার মেডিসিন খুঁজছিলাম আমি। একশ্বাসে কথাগুলো বলে ফেলল পৃথা। এই কথা শুনে আদিল মুচকি হেসে বলল, স্ট্রেঞ্জ, আপনার গায়ে জ্বর এসেছে অথচ আপনি চাইছেন ব্যথার মেডিসিন। ব্যাপারটা অবুঝের মতো হয়ে গেল না? এমন ব্যাপার তো ছোট বাচ্চারা করে। কি হয়েছে আপনার বলেন তো, এমন করছেন কেন? পৃথার হাত পা মৃদু কাঁপছে, যেটা আদিল বেশ ভালো করেই বুঝতে পারল। ততক্ষণে পৃথা উঠে দাঁড়িয়েছে। আদিলে উঠে কেবল পৃথার কপাল চেক করতে যাবে, এমন সময় পৃথা দু হাত দূরে সরে গেল। এই না না, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? কপালে হাত দিয়ে চেক না করলে বুঝবো কি করে আপনার শরীরে জ্বর এসেছে? কথাগুলো বলে আদিল পৃথার শরীরে হাত দিতেই পৃথা ঝিকে উঠল। ব্যাপারটা আদিলের মোটেও ভালো লাগলো না। সে ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে ভয় পাচ্ছেন পৃথা? পৃথা অনেকটা জোর করেই আদিলের কাছ থেকে দূরে গিয়ে বিছানায় বসে পড়ল। তারপর নম্র স্বরে বলে উঠল, তুমি সবকিছু এত স্বাভাবিকভাবে কেন নিচ্ছ? গত রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো কিছুই কি তোমার স্মরণে নেই? আদিল সোফায় বসে তীক্ষ্ণ নজরে পৃথার দিকে চাইল। সে বেশ সময় নিয়ে পৃথার চেহারা পড়ার চেষ্টা করল। তারপর পৃথার অভিযোগের কোনো জবাব না দিয়ে বরং নিজে আরও জানতে চাইল। হ্যাঁ, আপনাকে বলবো বলবো করে বলে ওঠাই হলো না। বলুন তো, আমি বাসা আসলাম কিভাবে? আমার তো অন্য জায়গায় থাকার কথা ছিল। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম এই মুখ আর আপনাকে দেখাবো না। তাহলে আমাকে এখানে নিয়ে আসলো কে? এমন কথা শুনে পৃথার মনের ভেতর আশা আকাঙ্ক্ষার তরি এক নিমিষেই অথই জ্বরে ডুবে গেল। পৃথা কাতর স্বরে বলে উঠল, সত্যি কি তোমার কিছুই মনে নেই? আদিল সোফা থেকে উঠে পৃথার কাছে এসে বসে পড়ল। তারপর আপন মনে বলে উঠল, আমি বুঝতেছি না, আপনি আপনাকে থেকে ভয় পাচ্ছেন, আবার বলছেন গত রাতের কথা মনে আছে কিনা। আমার মন বলছে গত রাতের নেশাগ্রস্ত অবস্থায় আমি আপনাকে প্রচণ্ড আঘাত করেছি। দেখেন, যদি আমি সেসব করেও থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমি কিছু মনে করতে পারছি না, আমাকে প্লিজ বলবেন। আদিলের কথা থামিয়ে দিল পৃথা। না, কিছু তো হয়নি। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, যার জন্য শরীর ব্যথা করছে আমার। অভিমান হলো পৃথার, বড্ড অভিমান হলো। কাল এত কিছু করলো আর আজ বলছে তার কিছুই মনে নেই। কেন তাকে অভিনয় করতে হবে? পৃথার বুঝি কষ্ট হয় না? পৃথার চোখে জল ছলছল করে উঠল। আদিল কিছুক্ষণ চুপ হয়ে থাকলো। তারপর নিজের সাথে বেশ কিছুক্ষণ বোঝাপড়া করে পৃথার চোখের দিকে চাইল। এরপর কোলে রাখা পৃথার হাত দুটো ধরে নিজের গালে আলতো করে চেপে ধরল। তারপর আদুরে গলায় বলে উঠল, আমাদের মধ্যে কি গত রাতে অন্তরঙ্গ কিছু হয়েছিল? চোখের পলক ফেলতেই দুফোঁটা চোখের জল এসে আদিলের হাতে জায়গা করে নিল। তারপর অভিযোগের উপর অভিযোগ করতে লাগলো। নীরবে ফেলা চোখের জলের প্রতিটা ফোঁটারা কিন্তু পৃথা নিজেকে গুটিয়ে নিল। সে শান্ত স্বরে বলে উঠল, আমি বলছি তো, তুমি যা ভাবছো তার কিছুই হয়নি। কাল অসতর্কতায় বাথরুমে স্লিপ কেটে পড়ে গিয়েছি, তাই শরীর ব্যথা করছে আমার। সত্যি কিছু হয়নি? না। ছোট্ট করে নিজের মত প্রকাশ করল পৃথা। আপনি বড্ড অভিমানী। বলে আদিল উঠে গিয়ে বাথরুমে চলে গেল। এতে পৃথা আরো কষ্ট পেল। কিছু মনে নেই বুঝলাম, কিন্তু মেডিসিন দিলেও তো দিতে পারতো। সেটাও না দিয়ে চলে গেল। এই তার ভালোবাসা নমুনা? খানিক বাদে আদিল বাথরুম থেকে বের হয়ে এসে দেখলো পৃথা শুয়ে পড়েছে গায়ে কাঁথা মুড়ি দিয়ে। আদিল ওর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আপনি নাস্তা করেছেন? এমন কথা শুনে পৃথার মরে যেতে ইচ্ছে করলো। কি বলা উচিত আর সে কি বলছে?
তাই আদিলের সাথে কথা না বলে নীরবে কাঁথার ভেতর মুখ ডোবালো। সেটা দেখে আদিল বুঝলো পৃথা ওর উপর রেগে আছে, তাই সে বেশ গলা বাড়িয়েই বলল, আপনি যদি চান তাহলে এখন থেকে আপনাকে আর আমি মুখ দেখাবো না, বুঝলেন? এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাব। এমন কথা শুনে পৃথা ঝট করে মুখের উপর থেকে কাঁথা সরিয়ে রাগে লুকে ওর দিকে চাইতেই আদিল আর কিছু বলল না। পৃথার এই চাহনি ওর মুখস্থ, তাই সে বলে উঠল, এতই যখন ভালোবাসেন তাহলে দূরে দূরে রাখেন কেন? আদিল কথাগুলো বলে আর এক মুহূর্ত রুমে দাঁড়ালো না, সে চলে গেল। কারণ শেষে দেখা গেল আর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলে হয়তো মান সম্মানের বলি দিতে হবে আদিলকে। এমনি বাসায় প্রবীণ মানুষ দুটা রয়েছে, তাদের সামনে অন্তত নিজের মান সম্মান খোয়া দিতে চায় না আদিল, তাই চলে যাওয়ার ব্যাটার মনে করল। সকাল থেকে 5 বার আদিলকে ডাকতে গিয়েছিল সুপ্তি, কিন্তু প্রতিবারই মাজেদা বেগম হতে বাধাপ্রাপ্ত হয়েছে। সুপ্তি তাকে বলেছে আদিলকে তাদের প্রয়োজন, কিন্তু তিনি কোনো কিছুই শুনতে চাননি। তার একটাই কথা, নাতি তার ঘুমাচ্ছে, তাছাড়া নতুন বিয়ে হয়েছে, এতে দেরি করে ঘুম থেকে উঠবে এটাই স্বাভাবিক, তাই নো ডিস্টার্ব। আদিলের দাদি যে মহা খচ্চর একটা মহিলা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সুপ্তি। এদিকে আদিল রোম হতে বের হতেই সুপ্তিকে দেখে বেশ অবাক হলো। আপু তুই তুই কখন এলি? সুপ্তি বেশ অবাক হলো, কিরে সত্যিই কি তোর মনে নেই আমরা কখন এসেছি? না আমাদের সামনে ঢং করছিস? ফ্রিজ থেকে দুধের বোতল বের করে কিচেনে যেতে যেতে আদিল বলল,